কেমন আছেন বন্ধুরা? আপনি কি জানতেন রোমান সাম্রাজ্যের একটি পূর্বাঞ্চলীয় অংশ ছিল? এক প্রকার ছিল বলা যায়। এর নাম ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য এবং রোমের পতনের পরও এটি আরও হাজার বছর টিকে ছিল। চলুন আমি আপনাদের এর গল্প বলি। যদি আপনারা আমাদের অন্যান্য ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো ভাবছেন এটি বেশ বোকামি। কিন্তু মনে রাখবেন, রোম যখন সাম্রাজ্যের পশ্চিমাংশের কেন্দ্র ছিল তখন এটি পূর্বাংশ থেকে অনেক দূরে ছিল। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি চিঠি পৌঁছাতেও 2 সপ্তাহ লাগত। আর বেশিরভাগ সেনাবাহিনী জার্মানিক উপজাতিদের বিরুদ্ধে পশ্চিম প্রান্তে প্রতিরক্ষায় নিয়োজিত থাকায় পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো অরক্ষিত ছিল। যদিও তারা তাদের পূর্বপুরুষদের নীতি অনুসরণ করে চলেছিল, তবুও তারা সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করত এবং এটিকে বিশৃঙ্খল অবস্থায় ফেলে রেখেছিল। সাসানীয় পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধে তার মৃত্যুর পর সিংহাসন তার ভাতিজা জোভিয়ানের কাছে যায়, যিনি অবিলম্বে খ্রিস্ট ধর্মকে পুনরুদ্ধার করেন। এর একটি কারণ ছিল যে পশ্চিমাংশের জন্য তাদের অঞ্চল রক্ষা করা অনেক কঠিন ছিল। উদাহরণস্বরূপ, রোম থেকে রাইন নদীর ওপারে ছিল ফ্রাঙ্করা, উত্তরে ছিল গথরা, পূর্বে ছিল বুলগাররা এবং দক্ষিণে ছিল মুররা। এদিকে পূর্বাঞ্চলে পাহাড় এবং নদীর মতো প্রাকৃতিক বাধা ছিল, সাথে গথ এবং সারমাশিয়ানদের মতো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীরাও ছিল। কিন্তু ইতালির রাজ্যের অধীনে জার্মানিক রাজা ওডোসার দ্বারা শাসিত। কেন? কারণ পূর্বাংশ ঠিক স্থিতিশীল ছিল না। পরবর্তী সম্রাট যেমন ভ্যালেন্স এবং থিওডোসিয়াস প্রথম 2টি রাজধানী রাখার ধারা বজায় রেখেছিলেন, একটি পূর্বে এবং একটি পশ্চিমে। মূলত সম্রাট লিও তৃতীয় ক্ষমতায় আসার পর সৈন্য এবং জেনারেলরা সরকারে ব্যাপক ক্ষমতা এবং প্রভাব অর্জন করে। তিনি নিজেই 717 খ্রিস্টাব্দে সম্রাটের বিরুদ্ধে 7 সৈন্যের একটি দলের নেতৃত্ব দিয়ে সাম্রাজ্যের নিয়ন্ত্রণ দখল করেন। 750 খ্রিস্টাব্দে আব্বাসীয়রা ক্ষমতায় এসে একটি বিশাল সেনাবাহিনী তৈরি করে যা বাইজেন্টাইনদের পিছু হটতে বাধ্য করে। 860 খ্রিস্টাব্দে নরম্যানরা দক্ষিণ ইতালিতে আক্রমণ করে এবং নেপলসের ডাচি প্রতিষ্ঠা করে। তারা সীমান্ত রক্ষায় সহায়তার জন্য রাশিয়া থেকে ভাড়াটে সৈন্য নিয়োগ করেছিল। এদিকে উত্তরে বুলগেরিয়া ক্ষমতায় আসে, বাইজেন্টাইনদের বলকান থেকে সরিয়ে দেয় এবং 866 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল লুট করে এবং পূর্বে কিন্তু বাইজেন্টাইন এবং পোপের মধ্যে সম্পর্ক ভেঙে যায়, যা চতুর্থ ক্রুসেডের পথ প্রশস্ত করে। দেখুন, ভেনিস পূর্ব ভূমধ্যসাগরের বাণিজ্য নিয়ন্ত্রণ করতে চেয়েছিল এবং বাইজেন্টাইন সাম্রাজ্যকে একটি বাধা হিসেবে দেখেছিল। কিন্তু তার পরিবর্তে তারা কনস্টান্টিনোপলে মার্চ করে শহর লুট করে এবং তারপর এটি দখল করে ল্যাটিন সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তাই তারা প্রতিদ্বন্দ্বী ক্রুসেডার এবং জেনোস প্রজাতন্ত্রের সাথে একটি চুক্তি করে লুঠের মাল ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু তিনি তা করার আগেই রোমের সেলজুক সুলতানাত আক্রমণ করে এবং তাকে জর্জিয়ান রাজ্যের দরবারে আশ্রয় নিতে বাধ্য করে। যখন পোপ আরবান দ্বিতীয় 1095 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের ডাক দেন, তখন লক্ষ্য ছিল মুসলিম সেলজুক তুর্কিদের কাছ থেকে জেরুজালেম দখল করা। তিনি অ্যালেক্সিয়াস অ্যাঞ্জেলোসকে তার সিংহাসন পুনরুদ্ধারে সাহায্য করেন এবং একসাথে তারা নরম্যানদের পরাজিত করে এবং অনেক হারানো অঞ্চল পুনরুদ্ধার করে। তার রাজত্বকালে বাইজেন্টাইনরা বুলগেরিয়ান, সার্বো, রাশিয়ানদের পরাজিত করতে সক্ষম হয়েছিল এবং এমনকি আনাতোলিয়ায় একটি সফল আক্রমণও শুরু করেছিল। জেনোস এবং ভেনেসিয়ানরা তাদের সমর্থন প্রত্যাহার করার সাথে সাথে সাম্রাজ্য ভেঙে পড়ে এবং মাইকেল কনস্টান্টিনোপলকে একাই পেয়ে যান। কিন্তু ক্রুসেডাররা সেখানেই থামেনি। তারা কনস্টান্টিনোপল পর্যন্ত মার্চ করে, যেখানে তারা 1148 খ্রিস্টাব্দে শহরটি লুট করে, ধ্বংসাবশেষ চুরি করে, নাগরিকদের হত্যা করে এবং ভবন পুড়িয়ে দেয়। যদিও বাইজেন্টাইনরা ব্ল্যাক ডেথের ফিরে আসার কারণে রক্ষা পেয়েছিল, অটোমানরা বারবার ফিরে আসছিল। তবে একটি তৃতীয় ক্রুসেডও ছিল, ইউরোপীয় রাজপুত্রদের নিয়ে গঠিত, যারা জেরুজালেমের সালাদিনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কনস্টান্টিনোপলের জনসংখ্যা গ্রিক সংস্কৃতি এবং পরিচয় গ্রহণ করেছিল, যখন গ্রিসের বাকি অংশ 1821 সাল পর্যন্ত অটোমান শাসনের অধীনে ছিল, ল্যাটিন ভাষায়। সাম্রাজ্য এবং আনাতোলিয়ার বাকি অংশ জয় করার চেষ্টায় খুব বেশি অর্থ ব্যয় করেছিল এবং তারপর সাম্রাজ্য আবার পতন হতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই
বাইজেন্টাইন রক্ষকদের খাদ্য ও জল ফুরিয়ে যায় এবং সম্রাট কনস্ট্যান্টাইন একাদশ পালাইওলুস যুদ্ধে মারা যান। অটোমানরা শহরে প্রবেশ করে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের অস্তিত্ব আর রইল না। কিন্তু এই ক্রুসেড পোপতন্ত্র দ্বারা সংগঠিত হয়নি এবং আসলে এটি সফল হয়েছিল। আরব আব্বাসীয় খিলাফত তখনও একটি গুরুতর হুমকি ছিল, কিন্তু সাম্রাজ্য ধ্বংসের মুখে ছিল। এটি এখন কর আদায় করার জন্য খুব ছোট এবং নিজেকে রক্ষা করার জন্য খুব দুর্বল ছিল। তারা এমনকি কনস্টান্টিনোপলকে দুবার লুট করেছিল এবং পুরো সাম্রাজ্য জয় করার খুব কাছাকাছি এসেছিল। বাইজেন্টাইনদের জন্য সৌভাগ্যবশত খিলাফতটি বিশাল এবং নিয়ন্ত্রণ করা কঠিন ছিল, তাই সিরিয়া এবং আনাতোলিয়ার গ্যারিসনগুলিকে স্বাধীনতা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তারা সাম্রাজ্যকে দুটি ভাগে বিভক্ত করেছিল, প্রতিটি একজন সম্রাট দ্বারা শাসিত হতো, যা আমাদের পূর্ব রোমান সাম্রাজ্য এবং পশ্চিম রোমান সাম্রাজ্য প্রদান করে। 644 খ্রিস্টাব্দ থেকে শুরু করে রশিদান খিলাফতের মুসলিম সেনাবাহিনী উত্তর আফ্রিকা জয় করতে শুরু করে, পশ্চিমে স্পেনে এবং পূর্বে সিরিয়া ও মিশরের বাইজেন্টাইন প্রদেশগুলিতে প্রবেশ করে। তবে তাদের উন্নত নৌবাহিনীর কারণে বাইজেন্টাইনরা আরব অগ্রগতি থামাতে এবং এমনকি খিলাফত নিজেই আক্রমণ করতে সক্ষম হয়েছিল। এই ঘটনাটিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের সূচনা হিসেবে বিবেচনা করা হয়, যেহেতু পূর্বাঞ্চলীয় প্রদেশগুলি আর বিদেশি আক্রমণকারীদের দ্বারা আক্রান্ত ছিল না এবং নিজেদের উপর আবার মনোযোগ দিতে পারত। এবং তাদের মৃত্যুর পর সাম্রাজ্য গৃহযুদ্ধে নিমজ্জিত হয়। সৈন্যরা জেনারেল এবং সাম্রাজ্য পরিবারের সদস্যদের সম্রাট হিসাবে ঘোষণা করে এবং এই সময়ে শুধুমাত্র পূর্বে কমপক্ষে 7 জন সম্রাট ছিলেন। তাই সম্রাট তার রাজধানী কার্যক্রমের কাছাকাছি সরিয়ে নেন। এই সময়ে গ্রিক সাম্রাজ্যের সরকারি ভাষা হয়ে ওঠে এবং ধ্রুপদী গ্রিক সাহিত্য অধ্যয়ন করা হয়, যার ফলে নতুন শিল্পকর্ম, স্থাপত্য, দর্শন এবং সাহিত্যের সৃষ্টি হয়। এখন যদিও এইভাবে বিভাজনটি ঠিক ঘটেনি, যেমনটি আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি, এটি অবশ্যই একটি কারণ ছিল। আমাদের গল্প শুরু হয় 330 খ্রিস্টাব্দে, যখন রোমান সম্রাট কনস্টাইন তার রাজধানী রোম থেকে গ্রিকভাষী বাইজেন্টিয়াম শহরে স্থানান্তরিত করেন, যার নামকরণ তিনি করেন কনস্টান্টিনোপল। কিন্তু তিনি বাইজেন্টিয়াম কেন বেছে নিলেন? কারণ এটি রোম এবং তার অন্য প্রধান শহর অ্যান্টিওকের মাঝখানে ছিল। ইতালি, গল এবং স্পেনে পূর্বাংশের চেয়ে অনেক বেশি শহর, নগর এবং গ্রাম ছিল, যার অর্থ আরও বেশি ভবন পুড়িয়ে ফেলার এবং আরও বেশি লোককে লুট করার সুযোগ ছিল। কিন্তু একটি তৃতীয় কারণও ছিল কর। যেহেতু সাম্রাজ্যের পূর্বাংশ ওয়েলফেয়ার, ধনী এবং কম আক্রমণ হয়েছিল, তাই তারা উচ্চ কর দিতে পারত। এদিকে পশ্চিমাংশ ততটা অর্থ সংগ্রহ করতে পারেনি এবং প্রায়শই তাদের মুদ্রার মূল্য হ্রাস করত, তাই বার্তাবাহকরা সহজেই তাদের মধ্যে যাতায়াত করতে পারত। তিনি একটি নতুন প্রাসাদ নির্মাণ করেন, রথ দৌড়ের জন্য একটি হিপ্পোড্রোম, পাবলিক বাথ, অ্যাকুয়াডাক্ট, রাস্তা। তিনি এমনকি পোপ সিলভেস্টারের কাছে একটি চিঠি লিখেছিলেন পূর্বে খ্রিস্টানদের নিপীড়ন করে যে পাপ করেছিলেন তার জন্য ক্ষমা চেয়ে। কিন্তু তিনি ঠিক একজন সাধু ছিলেন না, কারণ তিনি তার শত্রুদেরও মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং পূর্বে সাসানীয় পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সৌভাগ্যবশত তিনি তার ছেলেকে একজন পার্সিয়ান রাজকুমারীর সাথে বিয়ে দিয়ে তাদের সাথে শান্তি স্থাপন করেন। একটি বিশাল গির্জায়, যা প্রথমবার একটি গ্রিক ক্রসের আকারে নির্মিত হয়েছিল। কিন্তু সম্ভবত তার সবচেয়ে বড় অর্জন ছিল শহরের প্রাচীর নির্মাণ, যা কনস্টান্টিনোপলকে আক্রমণ থেকে রক্ষা করেছিল এবং 1453 খ্রিস্টাব্দে অটোমান বিজয় পর্যন্ত বেশিরভাগই অক্ষত ছিল। কিন্তু আরও ভালো ব্যাপার হল, এটি বসফরাস প্রণালীতে অবস্থিত ছিল, যা কৃষ্ণ সাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করত। এটি নৌবাহিনীর জন্য এটিকে উপযুক্ত স্থান করে তুলেছিল, কারণ জাহাজগুলিকে আর বিশাল পেলোপোনেস উপদ্বীপের চারপাশে ঘুরতে হতো না। আসলে প্রণালীটি এতটাই সরু ছিল যে জাহাজগুলিকে এক সারিতে যেতে হতো, যা রক্ষা করা সহজ করে তুলত। নতুন রোমের আনুষ্ঠানিক প্রতিষ্ঠার পর কনস্ট্যান্টাইন দ্রুত এটিকে দর্শনীয় করে তোলার কাজে লেগে পড়েন। কনস্ট্যান্টাইনও বিচক্ষণতার সাথে শাসন করেছিলেন। তিনি খ্রিস্টানদের নিপীড়ন বন্ধ করেন, খ্রিস্টধর্মকে বৈধ করেন এবং পরে এটিকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম করেন।
দুর্ভাগ্যবশত কনস্ট্যান্টাইনের স্থলাভিষিক্ত হন তার পুত্র কনস্টান্টিয়াস দ্বিতীয় এবং কনস্টান্স। তারা মহান শাসক ছিলেন না। অবশেষে ৩৬১ খ্রিস্টাব্দে সম্রাট জুলিয়ান ক্ষমতায় আসেন, যিনি সাম্রাজ্যকে আবার পৌত্তলিকতায় ফিরিয়ে আনার চেষ্টা করেন। এবং যখন উভয় সাম্রাজ্যই বাইরের আক্রমণকারীদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, তখন শুধুমাত্র পূর্বাংশই টিকে থাকবে। আরেকটি কারণ ছিল যে পশ্চিমাংশের সেম্পই কেবল আরও বেশি লোককে রক্ষা করতে হয়েছিল। এই আর্থিক সংকট শেষ পর্যন্ত এমন পর্যায়ে পৌঁছেছিল যে ডায়োক্লেশিয়ান, রোমের শেষ মহান সম্রাটদের মধ্যে একজন, এটিকে পরিচালনা করা সহজ করার জন্য সাম্রাজ্যকে দুটি ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেন। এখন যদিও সাম্রাজ্যের পশ্চিমাংশ প্রকৃতপক্ষে দুর্বল ছিল, তবুও এটি আরও এক শতাব্দী টিকে ছিল। আসলে বাইজেন্টাইন সাম্রাজ্যের দ্বিতীয় শতাব্দী সামরিক অভিজাততন্ত্রের যুগ নামে পরিচিত। এখন সাধারণত এই ধরনের অস্থিতিশীলতা সাম্রাজ্যের জন্য ভালো হবে না, কিন্তু সৌভাগ্যবশত বাইজেন্টাইনরা একটি সাধারণ শত্রুর মুখোমুখি হয়েছিল, আরবরা, অর্থাৎ আব্বাসীয় খিলাফতের রাজত্বকাল পর্যন্ত, যখন জোয়ার ঘুরে যায়। এর মধ্যে একটি ছিল ক্রিটের আমিরাত, যা জেনারেলের পরিবার দ্বারা শাসিত হতো, যিনি ৭৪০ খ্রিস্টাব্দে মানজিকার্টের যুদ্ধে আরবদের পরাজিত করেছিলেন। ইসোরিয়ান এবং ম্যাসেডোনিয়ান রাজবংশের রাজত্বকালে বাইজেন্টাইন সাম্রাজ্য গ্রিক বিশ্বের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে। তবে সাম্রাজ্য তখনও বাইরের শক্তির দ্বারা হুমকির মুখে ছিল। তাই বেসিল প্রথম, লিও দ্য ওয়াইজ এবং মহিলা শাসক এথেন্সের ইরিন এবং থিওডোরা সামরিক শক্তি বৃদ্ধি, নৌবাহিনী পুনর্গঠন এবং সাম্রাজ্যের প্রতিরক্ষা জোরদার করার জন্য কাজ করেছিলেন। কিন্তু তাদের প্রচেষ্টা সাম্রাজ্যকে পরবর্তী বড় হুমকি থেকে বাঁচাতে যথেষ্ট ছিল না। প্রথম ক্রুসেড, তৎকালীন সম্রাট অ্যালেক্সিয়াস কমনেনোস, ক্রুসেডারদের প্রতিহত করতে এবং তাদের শহর থেকে তাড়িয়ে দিতে সক্ষম হন। এখন ভেনিস নরম্যানদের বিরুদ্ধে বাইজেন্টাইনদের আর্থিকভাবে এবং সামরিকভাবে সাহায্য করলেও তাদের কনস্টান্টিনোপল লুট করার গোপন পরিকল্পনাও ছিল, এবং ১২০৪ খ্রিস্টাব্দে তারা ঠিক তাই করেছিল। অ্যালেক্সিয়াসের নাতি অ্যালেক্সিয়াস অ্যাঞ্জেলোস আগ্রাসী নরম্যানদের বিরুদ্ধে সাহায্যের জন্য ক্রুসেডারদের কাছে অনুরোধ করেছিলেন। এখন যদিও এটি চতুর্থ ক্রুসেড নামে পরিচিত, তবে তৃতীয় ক্রুসেড বলে কিছু ছিল না। এদিকে কনস্টান্টিনোপল লুঠের পর বাইজেন্টাইন অভিজাতরা নিকায়া শহরে জড়ো হন এবং নির্বাসিত সম্রাট অ্যালেক্সিয়াস অ্যাঞ্জেলোসকে তার সিংহাসন পুনরুদ্ধারের জন্য আমন্ত্রণ জানান। সেখানে তিনি অ্যালেক্সিয়াস ট্রারাগোপোলোস নামে একজন তরুণ সৈনিকের সাথে দেখা করেন, যিনি পরবর্তীতে সম্রাট অ্যালেক্সিয়াস কমনেনোস নামে বিখ্যাত হবেন। ১২১১ খ্রিস্টাব্দে অ্যালেক্সিয়াসের মৃত্যুর পর অ্যালেক্সিয়াস কামনিনোস ক্ষমতায় আসেন, যিনি তার রাজত্ব সাম্রাজ্য পুনরুদ্ধারে মনোযোগ দেন। দুঃখজনকভাবে তার স্থলাভিষিক্ত হন তার পুত্র জন তৃতীয় ভাটেক্সিস, যিনি বুলগেরিয়ানদের কাছে অনেক অঞ্চল ছেড়ে দেন। মাইকেল অষ্টম পালাইওলোস ১২৬১ খ্রিস্টাব্দে বাইজেন্টাইনদের ভাগ্য পুনরুদ্ধার এবং কনস্টান্টিনোপল পুনর্দখল করতে সক্ষম হন, তবে কেবলমাত্র ল্যাটিন সাম্রাজ্য অভ্যন্তরীণ কলহের কারণে পতনের দিকে যাচ্ছিল বলে তিনি এবং তার উত্তরসূরিরা শহর পুনর্গঠনে মনোযোগ দেন, এবং তুর্কি ও মঙ্গোলদের আক্রমণ প্রতিহত করতে ১৩২৫ খ্রিস্টাব্দে অটোমান তুর্কিরা আদ্রিয়ানোপল দখল করে এবং কনস্টান্টিনোপল অবরোধ শুরু করে। অবশেষে ১৪৫৩ খ্রিস্টাব্দে অটোমানরা একটি বিশাল সেনাবাহিনী এবং গ্রেট বাস নামক একটি বিশাল কামান নিয়ে ফিরে আসে। রোমের পতনের পরও এটি আরও হাজার বছর টিকে ছিল, কিন্তু শেষ পর্যন্ত একই পরিণতি বরণ করে। আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করেছেন। যদি করেন, তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্লেলিস্টটি দেখুন। দেখার জন্য ধন্যবাদ।